নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি একদম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। জয়দা এটা ভালো বলতে পারবে, মানে ডিস্টেন্সটা খুব একটা দূরে না, একদম কাছাকাছি রেসডি ক্লডিয়া সরণির একদম মুখটাতে। আজকের যে বিশ্লেষণ, রাত পোয়ালি বড় ম্যাচ মহারণ, তার আগে সমর্থকেরা মুখিয়ে আছে দুই শিবিরে। আমরা দেখেছি টিকিটের হাহাকার, টিকিট নিয়ে একটা উত্তেজনা। তবে সব থেকে বড় বিষয়, দুই দলই আজকে অনুশীলন করবে। তোমার কাছে কি আপডেট রয়েছে এই ডার্বিটা নিয়ে? কাকে একটু হলেও অভিজ্ঞতার দিক থেকে তুমি এই ডার্বিতে এগিয়ে রাখছো? একটু যদি পুরো বিষয়টা আমাদের সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করুন। দেখো, এবার ডুরান্ড ডার্বি নিয়ে বহু চর্চা হয়েছে। কেন কোয়ার্টার ফাইনালে ম্যাচটা হচ্ছে সেটা নিয়েও অনেক চর্চা হয়েছে। ম্যাচটা হওয়া উচিত ছিল কি ছিল না। দেবব্রত সরকার যেটা বলেছেন যে এআইএফএফ চেয়েছে বলেই ম্যাচটা হয়েছে। এখানেই আমার প্রশ্ন, এআইএফএফ চাইবে কেন যে ডুরান্ড ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হোক? এআইএফএফের স্বার্থটা কোথায়? এখানে দুটো কথা আমাকে বলতেই হচ্ছে। জাতীয় ক্যাম্প চলছে, নতুন কোচ খালিদ জামি, তিনি খুব ডিভোটেড। তিনি ফুটবলারদের চান খুব দ্রুত প্র্যাকটিসে যোগ দিতে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যেটা বারবার তাদের পোস্ট করে জানাচ্ছে যে কারা কারা যোগ দেয়নি, সেখানে কিন্তু মোহনবাগানের 7 জন প্লেয়ার আছে। এবং আন্ডার 23 ধরলে যেখানে অভিষেক টেকরাম সিং, দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাটরা আছেন এবং একটি গোলকিপার আছে মোহনবাগানের, আরও 4 জন, টোটাল 11 জন প্লেয়ারের কিন্তু ক্যাম্পে যাওয়ার কথা। ফেডারেশন কি এই জন্য চাইছিল যে এই কোয়ার্টার ফাইনালে হোক? সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের 3 জন প্লেয়ার আছে, সেটাও কিন্তু সংখ্যাটা মন্দ নয়। আনোয়ার, নাওরাম মহেশ রয়েছে এবং জিকসন সিং রয়েছে। জিকসন যদিও অস্কারের খুব একটা পছন্দের খেলোয়াড় নন, কিন্তু নিঃসন্দেহে যে যোগ্যতা তার আছে, জাতীয় ক্যাম্পে থেকে ডেকেছে, কোনো অসুবিধা হয়নি। এই জন্যই আমি বলছি রেফারি খুব বড় ফ্যাক্টর। এই ম্যাচে কি প্লেয়ারদের চেয়েও রেফারির ভূমিকা বড় হয়ে উঠবে? জাতীয় ক্যাম্পের কথা মনে রেখেই আমি মন্তব্যটা করছি। না উঠলেই মঙ্গল, খেলা হোক খেলার মতো, মাঠের মেরিটে খেলা হোক, মাঠের লড়াইয়ে যে দল জিতবে সেই দলই যেন জেতে। কিন্তু রেফারিং নিয়ে বারবার আমরা দেখেছি দুই দলই অভিযোগ করেছে, মোহনবাগান ইস্টবেঙ্গল সব দলই অভিযোগ করেছে। এবং রেফারিং একটা বড় বার্নিং ফ্যাক্টর, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি যদি দলগত শক্তির বিচারে আসি, কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা ছিল। ম্যাচটা অনেকটাই 51-49 বা 50-50 জায়গায় ছিল। কিন্তু রশিদ যে মুহূর্তে তার বাবার মৃত্যুর খবর আসে, এবং রশিদ ইয়াকুবু হতে চাননি, ইয়াকুবুর মার মৃত্যু হয়েছিল গৌহাটিতে 31শে ডিসেম্বর 2009 তিনি গোল করেছিলেন। সেই ম্যাচটা খেলে তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি রশিদ এটা যদি আরও 3-4 মাস পর হতো, তিনি বুঝতেন হয়তো এই ম্যাচটার গুরুত্ব, হয়তো বলতেন তার সংরক্ষিত রাখতে তার বাবার মরদেহ, তিনি গিয়ে তার শেষকৃত্য করতেন ম্যাচটা খেলে। এতে কিন্তু রশিদ ইস্টবেঙ্গল গ্যালারির কনফিডেন্স একদম জনতার হৃদয়ে ঢুকে যেতে পারতেন। জানি না, আমি তাকে সমালোচনা করব না, তিনি একদম পারিবারিক দায়বদ্ধতা থেকে ছেলের কাজ করতে গেছেন। কিন্তু এটাও পাশাপাশি আমি উল্লেখ করলাম, একটা ইয়াকুবুর ঘটনাটা আমাদের স্মৃতিশক্তি মানুষের খুব দুর্বল, কিন্তু সাংবাদিকদের সেটা হওয়া উচিত নয়। পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের একটা লহর চলছে, এটা সোনালি দৌড়। ডুরান্ড ফাইনালে তারা লাস্ট হেরেছিল নর্থ ইস্টের কাছে, আইএসএল কাপে তারা হারেনি, এখানেই তারা ট্রফি জিতেছিল। এই প্রত্যেকটা ঘাস এই দলের প্লেয়াররা চেনেন, প্রায় 8 থেকে 9টি ছেলে পুরনো ছেলেই খেলছে। আমি জিজ্ঞেস করেছিলাম আজকে কোচকে, মলিনাকে, যে 15 দিন এই দলটা একসাথে অনুশীলন করছে ফুল সাইড, 15 দিন কি যথেষ্ট ইস্টবেঙ্গলের মতো একটা হেভিয়ার টিমের সাথে খেলা? উনি বলেছেন না, কিন্তু আমার দল তৈরি, ডুরান্ড কাপ জিততে তৈরি। তিনি শুধু ইস্টবেঙ্গল ম্যাচের কথা বলেনি, তিনি ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জিতবে এইরকম আশা প্রকাশ করেছিলেন। এই দল, এই ম্যাচ, যে দল এই ম্যাচটা জিতবে সেই দল নিঃসন্দেহে ডুরান্ড জেতার দাবিদার। কিন্তু যদি দেখা যায় এই ম্যাচটা জিততে গিয়ে কোনো দল, যে দলের বিজয়ী দলের রক্তক্ষয় হলো, 2টো প্লেয়ার চোট হয়ে গেল, একটা প্লেয়ার কার্ড দেখলো, তখন কিন্তু এইগুলো কাউন্ট করবে ডুরান্ডের প্রতিযোগিতা। এবার তুমি যদি দলগত শক্তির নিরিখে আসো, ইস্টবেঙ্গলের মাঝমাঠ হচ্ছে সবচেয়ে বড় ভরসা। রশিদ না থাকলেও ওখানে মিগুয়েল আছেন, মিগুয়েল ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলছেন একদম হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, এবং তার সেট পিসে তিনি চমৎকার সেট পিস রাখছেন। এবং আমরা দেখা যাচ্ছে উইন দ্য সেকেন্ড বল, দূরপাল্লা শট নিচ্ছেন বক্সের বাইরে থেকে। রশিদের মতো একটা পাসার, তিনি কিন্তু 20 গজ 25 গজের দুর্দান্ত একটা অপোনেন্টের ডিফেন্সিভ
থার্ডে যে পাসটা দেন তাতে কিন্তু অনেকেই চমকে যায়। রশিদের না থাকাটা সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীদের বাড়তি দায়িত্ব নিতে হবে। সৌভিককে মাথা ঠান্ডা করলে চলবে না, প্রভোকেশন আসতেই পারে। সৌভিক প্রচণ্ড একটা ডিস্ট্রাকটিভ হাব, যে ফুটবলটাও খেলে আপুজার সাথে ঝামেলা হবে। হ্যাঁ, কিন্তু মাথা গরম করা চলবে না, ওর কার্ড দেখা চলবে না। ও অনেক সময় ভাইটাল ম্যাচে ডাইরেক্ট রেড কার্ড বা ডবল ইয়ার রেড কার্ড পেয়ে মার্চিং অর্ডার পেয়েছে, এটা সতর্ক থাকতে হবে ওকে। ইস্ট বেঙ্গলের কিন্তু ঝামেলা যে জায়গাটা, সেটা হচ্ছে সাইড ব্যাক। গত রবিবার গ্রুপ লিগের তৃতীয় ম্যাচের পর থেকে আমরা যেটা বলে এসেছিলাম যে রাকিব বলুন, প্রভাত লাকড়া বলুন কিংবা নুঙ্গা বলুন, ওই পজিশনে মিসফিট হয়ে যাচ্ছে। মানে ওপরের যদি যোগ্য দল হয়, এরা ইন্ডিয়ান নেভির সাথে ঠিক আছে কাজ চালিয়ে দেবে, নামধারীর সাথে হয়তো চালিয়ে দেবে। মোহনবাগানের মতো হেভিয়ার দল, যাদের লিস্টান, মনবীর, সোহেল ভাটের মতো উইঙ্গার আছে, পিয়ার নাসিরি আছে, যদি পিয়ার নেই, মনবীর নেই, কিন্তু সোহেল ভাটকে ওই জায়গাটা খেলানোর কথা হচ্ছে এবং দরকার হলে ওখানে সাহালও খেলবে একটা সময়। এই জায়গাটাই কিন্তু খুব ইস্ট বেঙ্গলের পক্ষে খুব ভাবনার বিষয় যে সাইড ব্যাক তাদের পারফরমেন্স, সাইড ব্যাকের পারফরমেন্স কেমন হয়। সাইড ব্যাকের পারফরমেন্সের ওপর ইস্ট বেঙ্গলের ম্যাচের ভাগ্য নির্ভর করছে। পাশাপাশি আমরা ইস্ট বেঙ্গলের যে স্টপারটি এসেছে, আর্জেন্টিনা স্টপার, ইস্ট বেঙ্গলের যে স্টপারটি এসেছেন, যে আর্জেন্টিনা স্টপার, তিনি কিন্তু মোটেই মানে আর একটা স্টপার সুলভ নয়, শক্তপোক্ত নয়। তার জন্য কিন্তু একটা ফ্যাক্টর কাজ করবে। শক্তপোক্ত হলে একটু ভালো হতো, তিনিও খুব শেপে নেই। পাশাপাশি কামিন্স একটা নতুন ভূমিকায় দেখা যাবে। আমি কামিন্সকে জিজ্ঞেস করেছিলাম নতুন ভূমিকা কতটা এনজয় করছো, আমার কোনো অসুবিধা নেই, একদম নাম্বার 10-এর পজিশনে সে খেলতে ভালোবাসে, কিন্তু সে অনেকটা গ্রেগ স্টুয়ার্টের ভূমিকায় দেখা যাবে। 4-4-1-1, এই একটা হচ্ছেন কামিন্স, সামনে জেমি ম্যাকলারেন, যিনি গোলটা চেনেন, হয়তো সহজ সুযোগ নষ্ট করেন, কঠিন জায়গা থেকে গোল করে দেন। এটাই কিন্তু মোহনবাগানের সম্পদ। সব মিলিয়ে 52-48-এ রয়েছে ম্যাচটা, এবং সবচেয়ে বড় কথা ফেয়ার রেফারিং যেন হয়, এটাই আমি বলবো। এটাই ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের দুই শিবিরের আপডেট। জয় গুপ্তা খেলতে পারছেন না, জয় গুপ্তাকে নিয়ে কিছুটা হারাকিরি করলো। জয় গুপ্তাকে আরও আগে এনে রেজিস্ট্রেশনের 48 ঘন্টা হয়ে গেছে, তারা রেজিস্ট্রেশন করতে পারেনি, এটা 15ই আগস্ট ছুটি। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ইস্ট বেঙ্গলকে ভাবতে হবে। ইস্ট বেঙ্গল এখানে একটু যেন অপেশাদারিত্বের ছোঁয়া মিলে।